প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিবিএ থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 1 এর অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন চ্যাপ্টারের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2013 সালে আসা একটি অঙ্কর সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা সমস্যাটা পড়া শুরু করি, বলছে জিয়া ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, মানে জিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করছে on 31st December 2014 and his statement of affairs was as follows। এবং তার ডিসেম্বর 2014 এর 31 তারিখের কিছু তথ্য এখানে দেওয়া আছে। এবং আমরা যদি অঙ্কের নিচে রিকোয়ারমেন্টে চলে যাই, তাহলে রিকোয়ারমেন্টে বলছে যে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। আমরা জানি এই সকল চ্যাপ্টারে সি পার্টে যে অঙ্কগুলো আসে, এখানে এই দুটা রিকোয়ারমেন্টই আসলে করতে বলে। প্রথমটা হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করতে বলে এবং ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতে বলে। তো আমরা আমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে আলোচনা করছি যে এই অঙ্কের রুলস অ্যান্ড রেগুলেশন, মানে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা জানি যে এই অঙ্ক থেকে আমাদের 4টা ওয়ার্কিং করতে হয়। অনেক অঙ্কে 4টার কমও থাকতে পারে, বাট সর্বোচ্চ 4টা ওয়ার্কিং করতে হয়। একটা হচ্ছে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, আরেকটা হচ্ছে পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স এবং আনসিকিউরড ক্রেডিটর্স। তো আমরা প্রথম যদি ফুললি সিকিউরড ক্রেডিটর্সে যাই, তাহলে আমরা অঙ্কর 4 নম্বর এন্ট্রি থেকে যদি দেখি, এখানে বলা আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লিওন অন স্টক, মানে স্টককে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে কত টাকা? 25,000 টাকা। তাহলে আমরা স্টকে চলে যাব। তাহলে অঙ্কের একটু নিচের দিকে আসলে আমরা স্টক দেখতে পাচ্ছি যে স্টক এস্টিমেটেড টু রিয়েলাইজ 51,000 এবং স্টকের মূল্য কত? 80,000 টাকা। এটা আসলে বুক ভ্যালু, কিন্তু আমাদের উদ্ধার করা যাবে কত? 51,000 টাকা। কিন্তু এই স্টক দেখিয়ে আমি ঋণ এনেছি কত? স্টক দেখিয়ে আমি ঋণ এনেছি 25,000 টাকা। তো 51,000 টাকা বিক্রি করে অবশ্যই 25,000 টাকা পরিশোধ করা যাবে। আমরা জানি যে কোনো ঋণ যদি ওই সম্পত্তি বিক্রি করে পুরো টাকাটা পরিশোধ করা যায়, সেটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স হিসেবে বিবেচিত হয়। তো স্টকের যে টাকা 51,000 আছে, এটা দিয়ে অবশ্যই 25,000 টাকা পরিশোধ করা যাবে। তো এই জন্য এটা আমাদের কি হবে? ফুললি সিকিউরড ক্রেডিটর্স। তো ওয়ার্কিং 1 এ আমরা লিখেছি যে ক্যালকুলেশন অফ ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আমরা লিখলাম ক্রেডিটর্স সিকিউরড বাই লিওন অন স্টক। আমরা লোন নিয়েছি কত টাকা? 25,000 টাকা। বাট আমরা স্টক থেকে উদ্ধার করতে পারবো কত টাকা? 51,000 টাকা। এরপর আমরা নিয়ম অনুযায়ী এখান থেকে রিসিভার ফিস বাদ দেব 4%। কত টাকা বাদ দিলাম? 2040 টাকা। তো এরপর ব্যালেন্সটা নিচে বসিয়ে দিলাম, এখান থেকে বিয়োগ করে ব্যালেন্সটা নিচে বসিয়ে দিলাম। তাহলে আমাদের 1 নম্বর ওয়ার্কিংটা হয়ে গেল। এরপর আমরা যদি অঙ্কের 3 নম্বর এন্ট্রিতে খেয়াল করি, এখানে লেখা আছে ক্রেডিটর্স সিকিউরড বাই লিওন অন শেয়ার, মানে শেয়ারের বিপরীতে আমরা লোন নিয়েছি কত? 40,000 টাকা। তো আমরা যদি শেয়ারের দিকে খেয়াল করি, যে শেয়ার আছে এস্টিমেটেড টু রিয়েলাইজ 16,000 এবং এর বুক ভ্যালু আছে কত? 15,000 টাকা। তাইলে খেয়াল করতেছি আমরা শেয়ার থেকে আসলে টাকাটা উদ্ধার করতে পারবো কতটুকু? শেয়ার থেকে আমরা উদ্ধার করতে পারবো এই 16,000 টাকা। শেয়ার থেকে কতটুকু উদ্ধার করতে পারবো? 16,000 টাকা। এই 16,000 টাকা আমরা শেয়ার থেকে উদ্ধার করতে পারবো। বাট শেয়ারের বিপরীতে লোন আনা আছে 40,000 টাকা। শেয়ারের বিপরীতে লোন আনা আছে কত? 40,000 টাকা। তাহলে 16,000 টাকা দিয়ে কখনোই 40,000 টাকা শোধ করা সম্ভব না। তাহলে এটা পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, মানে আংশিক শোধ করা সম্ভব। তাহলে আমরা যদি ওয়ার্কিং 2 তে লিখি ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, লিখলাম ক্রেডিটর্স সিকিউরড বাই লিওন অন শেয়ার, মানে শেয়ারের বিপরীতে লোন আনা হয়েছে কত? 40,000 টাকা এবং পরিশোধ করা যাবে কত? 16,000 টাকা। নিয়ম অনুযায়ী আমরা রিসিভার ফিস বাদ দিলাম 4%, 640 টাকা। এরপর আমরা ব্যালেন্সটাকে নামিয়ে দিলাম 15,360 টাকা। এরপর 3 নম্বর ওয়ার্কিং আমরা করি ক্যালকুলেশন অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। ক্যালকুলেশন অফ প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স। তো প্রিফারেন্সিয়াল ক্রেডিটর্স আমরা আগেই বলেছি যে বেশি কিছু থাকে না, রেন্ট, রেটস, ট্যাক্স এগুলোই থাকে। তাহলে আমরা যদি এখানে দেখি যে এখানে আছে ক্রেডিটর্স ফর রেন্ট, রেটস 3,500 টাকা। আসলে আমাদের একটাই ছিল, তো আমরা এটা দেখিয়ে দিলাম যে ক্রেডিটর্স ফর রেন্ট, রেটস, আমরা এটা দেখিয়ে দিলাম ক্রেডিটর্স ফর রেন্ট, রেটস কত টাকা? 3500 টাকা। এরপর আমরা 4 নম্বর ওয়ার্কিং এ করব ক্যালকুলেশন অফ আনসিকিউরড ক্রেডিটর্স। আনসিকিউরড ক্রেডিটর্স বলতে কি বোঝায়? আসলে যে লোনের বিপরীতে কোনো জামানত থাকে না। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে পড়ি ক্রেডিটর্স ফর গুডস কত টাকা আছে? 74
৭৪,৫০০ টাকা। তাহলে আমরা লিখলাম ক্রেডিটর্স ফর গুডস হবে, যে এখানে এটা মিস্টেক করছে, আপনারা ক্রেডিটর্স ফর গুডস লিখবেন ৭৪,৫০০ টাকা, ৭৪,৫০০ টাকা। আচ্ছা, এরপর যদি দেখি বিলস পেয়েবল ছিল ৫,০০০ টাকা, তাহলে আমরা লিখলাম বিলস পেয়েবল ৫,০০০ লিখে দিলাম আমরা। এরপর দেখি আমরা লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট, এটাও আসলে একটা জামানতবিহীন দায়। তাহলে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট এস্টিমেটেড টু র্যাঙ্ক হচ্ছে ৩,০০০ টাকা এবং মোট টাকা হচ্ছে ৭,০০০, মানে গ্রস হচ্ছে ৭,০০০। তাহলে আমরা গ্রসে দিলাম ৭,০০০ এবং এক্সপেক্টেড টু র্যাঙ্কে দিলাম হচ্ছে ৩,০০০ টাকা। ওকে, তাহলে আমাদের এর মাধ্যমে 4টা ওয়ার্কিং শেষ হয়ে গেল। এরপর যদি আমরা অঙ্ক করা শুরু করি, তাইলে আমরা একটা ছক কাটলাম, এখানে লিখলাম স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, তারপরে গ্রস লাইবিলিটিস, তারপর লাইবিলিটিস, এক্সপেক্টেড টু র্যাঙ্ক, অ্যাসেট, বুক ভ্যালু, এস্টিমেটেড টু প্রডিউস। তো প্রথমে যদি আমরা অঙ্কর গ্রস লাইবিলিটিস সাইড করি, তাহলে আমরা একদম 1 নম্বর ওয়ার্কিংটা এখানে লিখব যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স। কত টাকা হয়েছিল আমার ফুললি সিকিউরড ক্রেডিটর্স? 25,000 টাকা। তাহলে আমরা লিখলাম 25,000 টাকা। এরপর এখান থেকে বাদ যাবে ভ্যালু অফ সিকিউরিটিস, মানে এই 1 নম্বর ওয়ার্কিং আমরা যে এখানে দেখাচ্ছি, এই 1 নম্বর ওয়ার্কিং এ 25,000 টাকা প্রথম লিখব। এরপর ভ্যালু অফ সিকিউরিটিস এর যে 51,000 আছে, সরি, ভ্যালু অফ সিকিউরিটিস এর লাস্টে যে ব্যালেন্স আছে 48,960 টাকা, সেটা আমরা লিখব। এই যে আমরা লিখলাম 48,960 টাকা। তো 25,000 থেকে 48,960 টাকা বাদ দিলে আপনারা আপাত দৃষ্টিতে দেখবেন যেটা মাইনাস ফিগার আসে, বাট এটা হচ্ছে আমার অতিরিক্ত টাকা, মানে ঋণের যে আমরা টাকাটা পরিশোধ করলাম, সেই ঋণের টাকা পরিশোধ করার পরে যে টাকাটা আমার থাকবে সেটা আমার সারপ্লাস, মানে আমার অতিরিক্ত টাকা হিসেবে বিবেচিত হবে। তাহলে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা 23,960 টাকা, মানে 25,000 থেকে 48,960 টাকা বাদ দিলে 23,960 টাকা হয়। এরপর আমরা বলেছি যে ফুললি সিকিউরড ক্রেডিটর্স প্রথম যে ব্যালেন্সটা লিখবো এটাই আমরা গ্রসে দেখাই দিব। তার আমাদের ফুললি সিকিউরড ক্রেডিটর্স এর কাজটা আসলে শেষ। এরপর আমরা যদি ওয়ার্কিং 2 তে দেখি, তো ওয়ার্কিং 2 তে আমরা করেছিলাম পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, তো আমরা সেটাই লিখবো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স। তো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স এর আমরা প্রথম লিখবো অ্যামাউন্ট অফ লোন, এখানে এরা ভুল লিখছে, আমরা এখানে লিখবো অ্যামাউন্ট অফ লোন। অ্যামাউন্ট অফ লোন লিখবো কত? এখানে যে 40,000 টাকা আছে সেটা, অ্যামাউন্ট অফ লোন 40,000 টাকা, অ্যামাউন্ট অফ লোন 40,000 টাকা। তো উপরে যেমন আমরা লিখেছিলাম ভ্যালু অফ সিকিউরিটি, এখানেও আমরা লিখব লেস ভ্যালু অফ সিকিউরিটি, লেস ভ্যালু অফ সিকিউরিটি। প্রথম আমরা লিখব অ্যামাউন্ট অফ লোন টাকা 40,000 এবং পরবর্তীতে লিখব আমরা ভ্যালু অফ সিকিউরিটি। আচ্ছা, তাহলে আমরা লিখলাম ভ্যালু অফ সিকিউরিটি কত টাকা? 15,360 টাকা। তাহলে 40,000 থেকে 15,360 টাকা বাদ দিলে যে ব্যালেন্সটা থাকে সেটা আমরা এক্সপেক্টেড টু র্যাঙ্কে নিয়ে আসবো। এখানে যে প্রথম টাকাটা লিখছি এটা আমরা এই পাশে বসাই দিব। তাহলে এরই মাধ্যমে আমাদের আসলে দুইটা ওয়ার্কিং এর কাজ নেওয়া শেষ। এরপর 3 নম্বরে যেটা ছিল ক্যালকুলেশন প্রিফারেন্সিয়াল ক্রেডিটর, সেটা নিব আমরা লিখব প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস কত টাকা ছিল? 3500 টাকা। এটা থেকে বাদ দিব লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। কি লিখবো আমরা? ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। আমরা লিখব ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। এটা একটু খেয়াল রাখবো আমরা যে প্রিফারেন্সিয়াল ক্রেডিটরস এর যে টাকাটা বাদ যাবে ওটা ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা নামে বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখালাম 3500 টাকা, এখানে কোনো টাকাই থাকবে না। এরপর আমরা লিখব আনসিকিউরড ক্রেডিটরস। তো আমাদের আনসিকিউরড ক্রেডিটরস হয়েছিল 86,500, আমরা এখানে বসাই দিলাম 86,500। এক্সপেক্টেড র্যাঙ্ক টু র্যাঙ্কে হয়েছিল 82,500, আমরা এই পাশে এনে বসিয়ে দিলাম যে 82,500। তো এরই মাধ্যমে আমাদের লাইবিলিটিস এর কার্যক্রম শেষ হলো। তারপর আমরা অ্যাসেটে চলে যাব। তো অ্যাসেটে প্রথমে আমরা নিব আনসিকিউরড প্রপার্টি। আনসিকিউরড প্রপার্টি বলতে কি বোঝায়? আনসিকিউরড প্রপার্টি হচ্ছে যে প্রপার্টির বিপরীতে আপনার কোনো লোন বা ঋণ নেওয়া ছিল না, সেটাই আনসিকিউরড প্রপার্টি। তো এর শুরুতে আমরা নেব হচ্ছে ক্যাশ। এখানে আমরা অঙ্কে যদি এই স্ট্রোকের নিচে যাই তাহলে এখানে আমরা ক্যাশ দেখতে পারবো। কত টাকা ক্যাশ? 15,000 টাকা। তাহলে আমরা নিলাম ক্যাশ 15,000, ক্যাশ 15,000 দেখাই দিলাম। এরপর আমরা যদি আসি তাহলে ক্যাশের নিচে দেখবো আমরা মেশিনারি। তো টাকা হচ্ছে 18,000, তাহলে আমরা বুক ভ্যালু তো দেখাবো 18,000, আর যেটা উদ্ধার করা যাবে সেটা এস্টিমেটেড টু প্রডিউসে দেখাবো। তো উদ্ধার করা যাবে কত?
13,500। তাহলে আমরা এখানে দেখিয়ে দিলাম 13,500। এরপর যদি আমরা সেই কটেজও একটা সম্পদ, তো কটেজের টাকা হচ্ছে বুক ভ্যালু 6,800 এবং এ থেকে উদ্ধার করা যাবে কত? 3,000 টাকা। তো আমরা লিখলাম যে কটেজ 6,800 এবং উদ্ধার করা যাবে 3,000। এরপর আমরা 2 নম্বরে লিখব বুক ডেপ্ট। বুক ডেপ্ট, তাহলে বুক ডেপ্ট মানে হচ্ছে দেনাদার। তাহলে বুক ডেপ্টে আমরা অঙ্কে চলে আসলাম। বুক ডেপ্ট কত টাকা? গুড আছে 20,000 টাকা। তাহলে আমরা গুড 20,000 টাকায় লিখলাম। আর গুড যেহেতু এর পুরো টাকাই উদ্ধার করা যাবে, তাই এখানে আমরা দিলাম গুড 20,000 টাকা। কিন্তু এরপর যদি আমরা খেয়াল করি, ব্যাড অ্যান্ড ডাউটফুল আছে। ব্যাড অ্যান্ড ডাউটফুল মানে সন্দেহজনক, 10,000 টাকা। কিন্তু এর উদ্ধার করা যাবে হচ্ছে 50%। তাহলে 10,000 টাকার 50% আমরা জানি কত হয়? 5,000 টাকা হয়। তাহলে আমরা এখানে দেখালাম যে ব্যাড অ্যান্ড ডাউটফুল 10,000 টাকা হচ্ছে বুক ভ্যালু এবং উদ্ধার করা যাবে 5,000 টাকা। তাহলে আমরা এটাকে যোগ দিলাম, বুক ভ্যালুগুলোকে যোগ দিলে 56,300 টাকা হয়। এটার কাজ আসলে এখানেই শেষ। এই 56,300 টাকার অঙ্কে আমার কোনো কাজ নেই, কিন্তু এস্টিমেটেড টু প্রডিউসের যে টাকাগুলো হবে সেগুলোর কাজ আমার কাছে আছে। এবং আমরা এগুলোকে যোগ দেওয়ার পর আসে কত? 43,000 টাকা। তা আমরা দেখালাম 43,000 টাকা। এবং অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা যখন ওয়ার্কিং করেছি তখন আমাদের রিসিভার ফিস বাদ দিতে হয়েছে 4%, বাট এই অঙ্কের ভিতরে আমাদের রিসিভার ফিস বাদ দিতে হবে 10%। কিন্তু যদি আবার কোনো ক্যাশ টাকা থাকে তাহলে সেটাকে অবশ্যই মাইনাস করে নিতে হবে। তাহলে আমরা লেস রিসিভার ফিস দিলাম, তাহলে টাকা কত? 43,000। ক্যাশ টাকা ছিল 1,500, মাইনাস দিলাম এবং এটার উপর দিলাম 10%। তাহলে আসলো কত? 4,150 টাকা। তো 43,000 থেকে 4,150 টাকা বাদ দিলে যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে 38,850। এখন বরাবরের নিয়ম অনুযায়ী আমরা বলেছিলাম যে আমাদের এই পাশে যে সারপ্লাসটা ছিল, এখানে যে সারপ্লাসটা ছিল এবং এখানে যে ডিডাক্টেডটা ছিল, আমরা বলেছিলাম প্রিফারেন্সিয়াল ক্রেডিটরসে এখানে ডিডাক্টেড হবে, ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। তাহলে সারপ্লাসটা এনে আমরা আসলে কি করব? সারপ্লাসটা এনে আমরা যোগ করব। তাহলে সারপ্লাস ছিল কত? এটা 23,960 টাকা। তাহলে এই পাশে আমরা এনে যোগ দিলাম 23,960 টাকা। যোগ দেওয়ার পর হয়েছে কত? 62,810 টাকা। তাহলে 62,810 টাকা। এরপর এই প্রিফারেন্সিয়াল কেসে যে 3500 টাকা আছে এটা আমরা এখানে এসে মাইনাস করব। তাহলে আমরা লিখব যে লেস ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, আমি আবারও বলতেছি ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা। কত টাকা? 3500 টাকা। তো 3500 টাকা বাদ দিলে আমার আসে হচ্ছে 59,310। এরপর আমরা গ্রস লাইবিলিটি যোগ করলাম, এটা যোগ করে নিচে নামালাম। তারপর এক্সপেক্টেড টু র্যাঙ্ক যেটা আসে সেটাকে যোগ করে নিচে নামালাম। এই টাকাটাই আমরা এইখানে ট্রান্সফার করে নিয়ে আসবো, এখানে ট্রান্সফার করে নিয়ে আসবো। এখন উপরে আছে 59,310 আর নিচে আছে 1,07,140। 1,07,000 থেকে 59,310 টাকা যে মাইনাস করব, মাইনাস করার পর যে টাকাটা আসবে সেইটার নামই হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট বা ঘাটতি হিসাব। এরই মাধ্যমে আমাদের স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের যে কার্যক্রম সেটা শেষ হলো। এরপর আমরা চলে যাব অঙ্কের দ্বিতীয় পার্টে, যেখানে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট আমাদের দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের জন্য একটা ছক কাটলাম এবং লিখলাম যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। তো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টের শুরুতে আমরা ক্যাপিটাল নিব। ক্যাপিটালটা কি নামে নিব? সেটা হচ্ছে এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস। কি নামে নিব? এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস। আমরা লিখলাম যে এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস। এখন ক্যাপিটালটা কোথায় পাবো? ক্যাপিটালটা আমরা অঙ্কের ভিতরে পাবো অথবা সমন্বয় আকারে পাবো। তো এখানে যদি আমরা পড়ার চেষ্টা করি, অন জানুয়ারি 1, 6 years ago, মানে 6 বছর আগে, হি হ্যাড এ ক্যাপিটাল অফ টাকা 50,000। তার 6 বছর আগে 50,000 টাকার ক্যাপিটাল ছিল। তাহলে আমরা ক্যাপিটালটা এখানে দেখিয়ে দিলাম কত টাকা? 50,000 টাকা। এরপরে আমরা আগেই বলি এই অঙ্কের দুইটা সাইড, একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে ডান পাশ। বাম পাশ মানে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানে আসলে এখন কত টাকা সয় সম্পত্তি আছে আর কি, দায় মেটানোর জন্য সেটা নিব এবং আমরা নিব হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। বাম পাশে এই দুইটা জিনিসই আমাদের আসলে যাবে এবং ডান পাশে যাবে, মানে ডান পাশ মানে হচ্ছে এই পাশ, ডান পাশে যাবে হচ্ছে আমাদের যত ঘাটতি, এই প্রতিষ্ঠানের যত ঘাটতি, সমস্ত প্রকার ঘাটতি আমরা নেব কোথায়? ডান পাশে। এবং
ওই ঘাটতি মেটানোর জন্য যতটুকু সম্পদ আমার মানে যতটুকু অর্থ আমার কাছে আছে সেটাই আমরা নিব কোথায়, বাম পাশে। তা আমরা প্রথমে নিলাম, এরপর নিব নেট প্রফিট। নেট প্রফিট পাবো কোথায়, এই ক্যাপিটালের পরেই আমরা যদি অঙ্কে পড়ার চেষ্টা করি, প্রফিট মেড ইন দ্য 6 ইয়ার্স অ্যামাউন্টের টাকা 45,500। তাহলে আমরা প্রফিট দেখাই দিলাম কত, 45,500 টাকা। এখন অঙ্কে আবার নিচে আমাদের বলেছিল যে 2,500 পার অ্যানাম। পার অ্যানাম মানে হচ্ছে প্রতি বছর। এখানে আমরা যদি যাই যে এই যে অ্যালাউইং টাকা 2,500 পার অ্যানাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে ক্যাপিটালের উপর সুদ, সেটাও তো আমাদের এক ধরনের আয়। তাহলে আমরা দেখাবো কত, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার অ্যানাম। তাহলে যেহেতু 6 বছর আগে ব্যবসা শুরু করছিল, তাহলে আমরা 6 দিয়ে গুণ দিয়ে নিব। তাহলে আমরা লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল 2500 গুণ 6 15,000 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি চলে যাই আমাদের শেয়ারে, এই যে আমরা পয়েন্টার রেখেছি শেয়ারের উপরে, শেয়ারের বুক ভ্যালু ছিল 15,000 টাকা, কিন্তু এর উদ্ধারকৃত মূল্য ছিল হচ্ছে 16,000 টাকা। তার মানে বুক ভ্যালুর চাইতে উদ্ধারকৃত মূল্যই বেশি। তাহলে এক্ষেত্রে আমরা সচরাচর দেখে থাকি কি এক্ষেত্রে কম থাকে, বাট এখানে বেশি আছে। তাহলে বেশি আছে মানে কি, যে মূল্য আমার বুক ভ্যালু তার চাইতে আমি 1,000 টাকা অতিরিক্ত বিক্রি করতে পারবো। তো এই 1,000 টাকা আমাদের লাভ হিসাবে বিবেচিত হবে। তো আমরা এখানে দেখালাম প্রফিট অন শেয়ার, যে শেয়ার বিক্রি করে অতিরিক্ত আরো 1,000 টাকা লাভ হবে। এবং বলছিলাম যে এখানে আমাদের অতিরিক্ত কি আকারে যাবে, ডেফিসিয়েন্সি যাবে। কি যাবে, ডেফিসিয়েন্সি। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা ছিল এটা এখানে টান দিয়ে এটা এখানে আমরা দেখিয়ে দিব যে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টটা কত ছিল, 47,830, সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম। বাম পাশ যেহেতু শেষ, এখন আমার চলে যেতে হবে ডান পাশে। তো ডান পাশে প্রথমে আমরা নিব হচ্ছে, তো এখানে আমরা প্রথমেই দেখিয়েছিলাম কত নেট লস। তাহলে এই প্রতিষ্ঠানের নেট লস ছিল 25,000 টাকা, আমরা নেট লস দেখালাম। এরপর আমরা যদি ব্যাড ডেপ্টে চলে যাই, তাহলে ব্যাড ডেপ্ট আমাদের ছিল কত, 10,000 টাকা ডাউটফুল ছিল এবং এর উদ্ধার করা গেছে 5,000। তাহলে উদ্ধার করা যাবে না কত, 5,000 টাকা। তাহলে আমরা দেখাবো ব্যাড ডেপ্ট 10,000 থেকে 5,000 আমরা উদ্ধার করতে পারলাম না, এই 5,000 টাকা আমরা ব্যাড ডেপ্ট আকারে দেখে দিলাম। এরপর অঙ্কে উনি এই ব্যক্তি উত্তোলন করেছিল, উইথড্র ছিল। আমরা অঙ্কে যদি যাই তাহলে উইথড্র ছিল, তাহলে উইথড্র অ্যামাউন্টেড অফ টাকা 77,000। তাহলে 77,200 টাকা সে কি করেছে, উত্তোলন করে নিয়ে গেছে। তাহলে আমরা সেটা দেখাইলাম যে 77,200 টাকা সে উত্তোলন করে নিয়ে গেছে। এরপর যদি আমরা আসি আর একটা শিরোনাম দিব, লস অন অ্যাসেট। অ্যাসেট থেকে আমার কি কি লস হয়েছে। তাহলে অঙ্কে যদি আসি, তাহলে অঙ্কে প্রথমেই একদম শুরু থেকে এটা নিলে নেওয়া যায় যে স্টক, এই যে স্টক আছে, স্টকের বুক ভ্যালু ছিল 80,000, কিন্তু উদ্ধার করা গেছে কত, 51,000। তাহলে আমরা স্টক থেকে উদ্ধার করতে পারবো না কত, এখানে আমরা মাইনাস করে দেখাবো যে স্টক 80,000, উদ্ধার করতে পারলাম না 51,000। তাহলে সরি, স্টক 80,000, এর থেকে উদ্ধার করা যাবে 51,000, তাহলে 29,000 টাকা আমরা উদ্ধার করতে পারবো না। তাহলে যে 29,000 টাকা আমরা উদ্ধার করতে পারবো না, এটাই হচ্ছে আমাদের ঘাটতি। এরপর যদি আমরা মেশিনারির দিক তাকাই, এখানে অঙ্কে এসে মেশিনারির দিক তাকাই, দেখো মেশিনারি 18,000 টাকা, এর উদ্ধার করা যাবে 13,500। তাহলে যেটা পারবো না 4,500 টাকা, সেটাই আমরা দেখাইলাম যে মেশিনারি 18,000 টাকা, উদ্ধার করা যাবে 13,500, 4,500 টাকা ঘাটতি। এরপর কটেজের দিকে যদি তাকাই, তাহলে কটেজ হচ্ছে 6,800 টাকা, এর উদ্ধার করা যাবে 3,000। তাহলে কটেজ থেকে আমরা উদ্ধার করতে পারবো না কত, কটেজ থেকে উদ্ধার করতে পারবো না 3,800 টাকা, সেটাও আমরা দেখিয়ে দিলাম। তাহলে এইগুলো যোগ বিয়োগ করে আমার আসলো 37,300 টাকা। এখন অতিরিক্ত আকারে কি যাবে, অতিরিক্ত আকারে যাবে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট। তাহলে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট যদি আমরা অঙ্কের উপরে চলে যাই, এই যে এখানে লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট যে 3,000 টাকায় আছে, এইটাই আসলে আমরা উদ্ধার করতে পারবো না। এই যে 3,000 টাকায় আমি উদ্ধার করতে পারবো না, তাহলে যেটা উদ্ধার করতে পারবো না সেটাই মূলত আমাদের ঘাটতি। তাহলে আমরা যদি ঘাটতিটা দেখাই দিই, তাহলে এই যে 3,000 টাকা আমি দেখাইলাম, লাইবিলিটি অন বিল ডিসকাউন্ট কত টাকা, 3,000 টাকা। এরপর একদম অঙ্কের শেষে আমরা কি নিব, রিসিভার ফিস নিব। তাহলে রিসিভার ফিস আমার কয় জায়গায় ছিল, আমরা এই ওয়ার্কিং এ পেয়েছিলাম রিসিভার ফিস 2 জায়গায়। এখানে রিসিভার ফিস 4%, 2,040 টাকা, রিসিভার ফিস 4%, 2,040 টাকা। তারপর রিসিভার ফিস পেয়েছিলাম 640 টাকা, এবং অঙ্কের ভিতরে
এই যে আমরা 10% আকার রিসিভার ফিস নিয়েছিলাম 4150 টাকা, তাহলে আমরা 3 জায়গায় রিসিভার ফিস পেয়েছি। কত জায়গায়? 3 জায়গায়। তাহলে আমরা দিলাম রিসিভার ফিস 3টা এনে যোগ করে দেখিয়ে দিলাম 6830 টাকা। এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ বিয়োগ করা। তাহলে আমরা প্রথম এই সাইডটা, বাম সাইডটা যোগ বিয়োগ করব, হয়েছে আমাদের 1,59,330 টাকা, এবং এই পাশ আমরা পুরোটা যোগ বিয়োগ করলাম, আমাদের হয় 1,54,330 টাকা। কত টাকা? 1,54,330 টাকা। কিন্তু আমাদের এই পাশে আছে 1,59,330 টাকা, এবং এই পাশ করে আমরা পাইছি কত? 1,54,330 টাকা। তার মানে আমাদের 5,000 টাকার ঘাটতি আছে। এখন কথা হচ্ছে এই 5,000 টাকা আসলে কোথাকার? তো আমরা এই পুরো অঙ্কটা যখন পড়েছি এবং এটা বিশ্লেষণ করে দেখেছি, এই 5,000 টাকার আসলে কোনো জায়গায় ঘাটতি নেই। তো এরকম অঙ্ক খুবই কম আসে। তারপরও আমরা যদি সবাই মনে করি যে অঙ্কে সব জায়গায় ঠিক আছে, অঙ্কে সব জায়গায় আমরা ঠিক করেছি, বাট কোনো জায়গায় ভুল হয়নি, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স করে দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ট্রায়াল ব্যালেন্স আমরা জানি রেওয়ামিল সম্পর্কে আপনাদের আগে থেকে আইডিয়া আছে। তারপর আমি একটু আপনাদের নতুন করে ধরিয়ে দিই। রেওয়ামিলের দুটো সাইড থাকে, একটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট। ডেবিট পাশে কি যায়? ডেবিট পাশে যায় হচ্ছে সমস্ত প্রকার খরচ এবং সম্পদ। ডেবিট পাশে যেমন এটা কি যাবে? ডেবিট পাশে যাবে সমস্ত প্রকার খরচ আর সম্পদ, এবং ক্রেডিট সাইডে যাবে হচ্ছে সমস্ত প্রকার দায় এবং আয়, সমস্ত প্রকার দায় এবং আয়। তো আমরা যদি এটাকে সমাধান করার চেষ্টা করি, তো আমরা একদম অঙ্কের শুরু থেকে যে এন্ট্রিগুলো আছে সবগুলো নেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখি যে প্রথমেই আছে ক্রেডিটর্স ফর গুডস 74,500 টাকা। তাহলে আমরা লিখলাম ক্রেডিটর্স ফর গুডস, এটা তো অবশ্যই দায়, তাহলে কোন দিক যাবে? ক্রেডিট দিকে। এরপর আছে বিলস পেয়েবেল, কত টাকা? 5,000 টাকা। তাহলে আমরা নিলাম বিলস পেয়েবেল, কত টাকা? 5,000 টাকা। সমস্ত পেয়েবেল হচ্ছে দায়, আমরা এই জন্য ক্রেডিট সাইডে নিলাম। এরপর নেব ক্রেডিটর ফর সিকিউরিড অন লিয়ন অন শেয়ার, মানে শেয়ারের বিপরীতে লোন আনছে, তো লোন আনছে, লোনটাও তো এক ধরনের দায়, তো আমরা লোন নিলাম 40,000 টাকা। এরপর লিখবো ক্রেডিটর সিকিউরিড বাই লিয়ন অন স্টক 25,000 টাকা। তাহলে আমরা নিলাম ক্রেডিটর সিকিউরিড বাই লিয়ন অন স্টক কত? 25,000 টাকা। এরপর নিব ক্রেডিটর্স ফর রেন্ট রেটস ইটিসি, ক্রেডিটর্স থাকলেই হচ্ছে সেটা দায়, তাহলে ক্রেডিটর্স ফর রেন্ট রেটস নিলাম আমরা 3,500 টাকা। এরপর যদি বুক ডেপ্টে আসি, গুড 20,000 টাকা, তাহলে আমরা বুক ডেপ্ট নিলাম গুড 20,000 টাকা সম্পদ। এবং ব্যাড অ্যান্ড ডাউটফুল লিখলাম আমরা, ব্যাড অ্যান্ড ডাউটফুল কত টাকা আছে? 10,000 টাকা। এটা খরচ, এই জন্য এখানে খরচ আকারে নিলাম। এরপর নিব কি? এরপর আছে শেয়ারের টাকা আছে কত? 15,000 টাকা। তাহলে শেয়ার তো বিনিয়োগ আকারে ধরা হয়, এটা 15,000 টাকা ডেবিট। এবার স্টক একটা সম্পদ 80,000 টাকা, আমরা নিলাম স্টক 80,000 টাকা সম্পদ। এরপর আছে ক্যাশ টাকা, কত টাকা? 1500, আমরা নিলাম ক্যাশ 1500। তারপর ক্যাশের নিচে আছে মেশিনারি, কত টাকা? 18,000 টাকা, মেশিনারি একটা সম্পদ 18,000 টাকা নিলাম। তারপর কটেজও একটা সম্পদ, নিলাম আমরা 6,800 টাকা। এরপর ওনার ক্যাপিটাল ছিল কত? 50,000 টাকা, তাহলে আমরা ক্যাপিটাল তো দায়, এই জন্য আমরা নিলাম ক্যাপিটাল। এরপর সে প্রফিট করেছিল কত টাকা? প্রফিট করেছিল 45,500 টাকা, তাহলে আমরা প্রফিট নিলাম 45,500 টাকা। যেহেতু আয়, আগেই বলেছি আয় কোন দিক যায়? ক্রেডিট দিকে যায়। এরপর হচ্ছে তার লস ছিল, প্রতিষ্ঠানের লস ছিল 25,000 টাকা, তাহলে সে লস করেছে কত? 25,000 টাকা। লস একটা খরচ, তার লস আমরা দেখিয়ে দিলাম কত? 25,000 টাকা। এরপর সে প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছিল, উইথড্রল কত? 77,200। তাহলে আমরা জানি উত্তোলন কি হয়? ডেবিট হয়, তাহলে উত্তোলন আমরা ডেবিট দেখিয়ে দিলাম 77,200 টাকা। এরপর আমরা দেখেছিলাম অঙ্কে সে ক্যাপিটালের উপর ইন্টারেস্ট পেয়েছিল, তা আমরা জানি ক্যাপিটাল যেদিকে যায় তার ইন্টারেস্টও সেদিকে যায়, তাহলে আমরা এখানে দেখিয়ে দিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা? 15,000 টাকা, 6 দিয়ে গুণ দিয়ে। এবার আমরা যদি এই দুই পাশ, আমরা যদি এই ক্রেডিট সাইড এবং এই ডেবিট সাইড যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এখানে আসে 2,58,000
500 টাকা, এখানে আসে 2,53,500 টাকা। কত? 2,53,500 টাকা। তার মানে আমরা দেখতেছি যে অঙ্কের ডেবিট সাইডে একটা ঘাটতি আছে। কত টাকার ঘাটতি? 5,000 টাকার একটা ঘাটতি আছে। তাহলে সেটাই, যে 5,000 টাকার যে ঘাটতিটা ছিল সেটি আমরা লিখব লস অন ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স। কত টাকা? 5,000 টাকা। তাহলে যেহেতু এটা ঘাটতি হিসেবে বিবেচিত হয়েছে, আর আমাদের উপরে যখন আমরা ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করতেছিলাম, এখানে ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট করেছি, সেই ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে আমাদের ঘাটতি ছিল কত? 5,000 টাকা। তাহলে আমরা দেখিয়ে দিলাম ডেফিসিয়েন্সি অ্যাকাউন্টে ঘাটতি কত? 5,000 টাকা। তাহলে দুই পাশে এখন যোগ করার ফলে আমাদের দুই পাশ মিলে গেছে, 1,59,330, 1,59,330। এই অঙ্কটা একটু ডিফিকাল্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অঙ্ক নিয়ে কোশ্চেন থাকে তাহলে আমাকে ইনবক্স অবশ্যই করবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ইনবক্স অবশ্যই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।